কাকুলিদির ছেলে ডক্টর হয়ে বসে আছে, আর আপনার ছেলের অবস্থা আপনি গিয়ে বাড়িতে প্রমাণ করুন। কি বলছি বুঝে আসছে আপনাদের? আজকে গিয়ে প্রমাণ করুন, অনুশীলন একটা দিয়ে নোট করতে বলুন, 90টা ছেলে ফেল করবে। 5-6 এর বাচ্চারা আছে বাড়িতে, ছেলে মেয়ে ডাকুন, পেনটা খাতাটা তুলে দিন, ওর নাম, ওর বাপের নাম, ওর মায়ের নাম, ঠিকানা, কোন স্কুলে পড়ে। এটার জন্য তার বেশি কিছু শিক্ষা লাগে না। হ্যাঁ, যদি বলি নওশাদ ভাই আজকে রক্তদান শিবিরে এসেছিল, এখানে এতজন রক্ত দিল, উনি এই বিষয়ে বক্তব্য দিল, এই বলেছে, এটা ইংলিশে লিখে দে, তার জন্য তো একটু টাফ হতে পারে। আমি অত টাফে যাচ্ছি না, এতটুকু শুধু বলুন, ওর নাম, ওর বাপের নাম, ওর মায়ের নাম, ওর ঠিকানা, কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে পড়ে, এইটুকু ইংলিশে লিখে দিতে বলুন। দেখবেন আপনার বাড়ির ছেলেরা যারা লিখবে এরা 90% ফেল করবে, আর কাকুলিদির ছেলে ডক্টর হয়ে গেল। আমি বুঝাচ্ছি এই কারণে আপনাদের, যে আপনারা ভোটাররা বারবার আপনাদের ব্যবহার করা হচ্ছে, আর নেতার ছেলে নেতা হচ্ছে। আমার অনুরোধ এখানে, 1000-1200 যা দিচ্ছে তার বিরোধিতা আমি করব না, আমি তো 5000-এর পক্ষে। কিন্তু আমার প্রশ্ন এখানে, মায়েদেরকে বাপেদেরকে আওয়াজ তুলতে হবে, 1000-1200 পরে হবে, স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দাও। আমার ছেলে মেয়েগুলো যে স্কুলে গিয়ে পড়ছে, সরকারি স্কুলে, শিক্ষার পরিকাঠামো নাই, শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসো, পরে 1000-1200-এর গল্প হবে। এই আওয়াজটা যদি না তুলতে পারে, আপনার হাতে 1000-1200 টাকা ধরিয়ে দিলে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ গুলো কিন্তু ধ্বংস করে দিচ্ছে। যেই হাতে আপনাকে 1000-1200 দিচ্ছে, ওই হাতেই মমতা ব্যানার্জির সরকার আপনার ছেলের ভবিষ্যৎটাকে গলা টিপে ধ্বংস করছে। তাই অনুরোধ করব, ইস্যুমাটিতে এসে ইস্যুমাটির মানুষকে বলবো, এখানে যে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, যদি আমার কথা না বিশ্বাস হয়, আজকে আপনারা গিয়ে দেখতে, যদি আজকে শনিবার, সোমবারে আপনারা গিয়ে দেখুন, প্রমাণ মিলিয়ে নেবেন। আপনারা স্কুলে যাবেন, আপনাদের বাচ্চাগুলো যে স্কুলে পড়ে সেখানে গিয়ে দেখবেন শুধুমাত্র মিড ডে মিলটা খাচ্ছে, পড়াশোনার ঠিকঠাক হচ্ছে না। একটা টিচার, দুটো টিচার, যে স্কুলের তালা খুলছে তিনি প্রেজেন্ট করছেন, তিনি মিড ডে মিলের হিসাব রাখছেন, আবার তিনি পড়াবেন কি করে ভাই? তাই আপনার ছেলেটা যাচ্ছে, সকালে পাঠাচ্ছেন, 10টায় পাঠাচ্ছেন, 11টায় পাঠাচ্ছেন, যাচ্ছে, মিড ডে মিল খেয়ে বাড়ি চলে আসছে, শিক্ষার পরিকাঠামো কিছুই নাই, শিক্ষা অর্জন করছে না। আজ থেকে যখন আপনার ছেলেটি ক্লাস 3, 4, 5, 6, যখন 8, 9-এ উঠে যাবে, ওই রকম করতে করতে তখন আর অন্যদের সাথে কম্পিটিশনে আসতে পারবে না। আপনার ছেলে তখন পড়াশোনা ছেড়ে দেবে, কাজে চলে যাবে, আপনার পরিবারটা ধ্বংস হয়ে গেল। আর অন্যথায় নেতাদের পিছনে পিছনে ঘুরবে, ও টাকা দেবে, গিয়ে বলবে বোম মার, এই করবে। তাহলে প্রশ্ন করবেন না আপনারা? প্রশ্ন আপনাদের করতে হবে না যে 1000-1200 পরে হবে, স্কুলে আগে টিচার দিন। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, আমি বিরোধিতা করছি না, আমি তো 5000-এর পক্ষে, কিন্তু বাড়ির যে লক্ষ্মীগুলো আছে সেইগুলোকে কি সুরক্ষিত রাখছে? তো এ প্রশ্ন আপনাকে আমাকে করতে হবে না। তাই বন্ধুগণ, আমার বলার বক্তব্য এখানে, যে আমাদের স্কুল শিক্ষার ব্যবস্থাটাকে পুরো রাজ্য সরকার ধ্বংস করে দিচ্ছে। এটা প্ল্যান মাফিক হতে। শুভেন্দু বাবু এই নিয়ে একটাও কথা বলবে না। শুভেন্দু বাবু ভালো করে জানে, যদি দলিত ছেলেরা শিক্ষিত হয়ে যায়, আদিবাসী ছেলেরা শিক্ষিত হয়ে যায়, মুসলমান ছেলেরা যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে লড়াই কারের মধ্যে লাগাবো? লড়াই তাদের মধ্যে লাগায়। দলিত, আদিবাসী, মুসলমানদের মধ্যে তো লড়াইটা লাগিয়ে দেয়। যদি লড়রা শিক্ষিত হয়ে যায়, লড়াই করবে না। কেউ বিজেপি ঝান্ডা নিয়ে ঠাকুরের নামে স্লোগান দিয়ে মারপিট করবে না, আর কেউ জয় বাংলা স্লোগান দিয়ে মমতা ব্যানার্জি ঝান্ডা নিয়েও মারপিট করবে না। ওই জন্য যা হচ্ছে হোক, যত অশিক্ষিত থাকবে তত ভুল বুঝাতে পারবো। কেমন ভুল বুঝিয়েছে? 2014 সালে বলেছিল দেশ ভালো নেই, খারাপ দিন চলছে, আচ্ছে দিন আনতে হবে। আজকে দিনে স্বপ্ন দেখিয়েছিল 2014 সালে 60 টাকা দিলে $1 আমরা পেতাম, আর এখন আজকে দিন নিয়ে এসে 91 টাকা দিলে $1 পাচ্ছি। এই যে ক্ষতি হচ্ছে দেশের অর্থ, এই বিশ্বের বাজারে আমাদের টাকার মান কমে যাচ্ছে, তার আমাদের ক্ষতি হচ্ছে। এই ক্ষতির পরে পেট্রোল, ডিজেল থেকে শুরু করে সোনা গহনা আন্তর্জাতিক স্তরে যেগুলো আমরা ইম্পোর্ট করি, সেই দাম বেড়ে যাচ্ছে, এতে ক্ষতি আমরা হচ্ছে, এটা বুঝতে দেবে না ওরা।
ওই জন্য আপনাকে আমাকে অশিক্ষিত করে রাখার চক্রান্তটা করছে। আপনারা জানেন কদিন আগে হিন্দু সমাজের ধর্মীয় উৎসব গেল ধানতেরাস। হিন্দু সমাজের বিশ্বাস যে আপনার ওই দিনকে সোনা গহনা কিনলে লক্ষ্মী লাভ হবে, সারা বছর তাদের লক্ষ্মী আসবে, তাদের ধর্মীয় বিশ্বাস। যেমন মুসলমান সমাজের মানুষরা রমজান মাসে বেশি দান খায়রাত করে, তাই তো ধর্মীয় বিশ্বাস। কেউ ওখানে আগুন তোলার ক্ষমতা কারো নাই। ঠিক সোনা গহনা কিনবে কি করে? 2014 সালের আগে ছিল খারাপ দিন। ওই খারাপ দিনে সোনা ছিল 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ছিল 28,000 টাকা। আর 2000 পরে হচ্ছে ভালো দিন, 14 পরে ভালো দিন। আজকে 2025, মানে অনেকটাই ভালো দিনের দিকে আমরা এগিয়ে গিয়েছি। আজকের দিনে আজকের দিনে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম আপনার 1,28,000 টাকা। তাহলে আমার হিন্দু ভাইদের ধর্মচরণ করতেও তো অসুবিধা হচ্ছে মোদির আমলে। ঠিক যেভাবে মুসলমানদেরকে মমতা ব্যানার্জির আমলে ধর্মচরণ করতে অসুবিধা হচ্ছে কি, রমজান মাসে সারাদিন রোজাই থাকলো, সন্ধ্যাবেলা একটু ফল দিয়ে ইফতার করবে। এমনি সময়ে ফলের যেটা দাম, রমজান মাসে ফলের সেটা দুগুণ দাম হয়ে যায়, হয় না? তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এ কথাও জন্য বারবার বলি যে কেন আমাদেরকে শিক্ষিত হতে হবে, কেন শিক্ষার প্রয়োজন, শিক্ষা নিয়ে বারবার আমরা প্রশ্ন করি কেন। এই তথ্য ভিত্তিক কথা বলে মানুষকে বোঝাতে হবে, মানুষকে যে গোমরাহ করে রেখেছে। আমরা দেখছি রমজান মাসের ফলের দাম বেড়ে যাচ্ছে, আর মমতা ব্যানার্জি তার দলের লোকেরা অনেকে যারা রোজা রাখেনি, সারাদিন খেয়েছে, সন্ধ্যাবেলায় মাথায় টুপি হিজাব দিয়ে বসে আপনার সাথে ইফতার করছে, কিন্তু ফলের দাম কমুক এটা নিয়ে একবারও কথা বলছে না। আর এইটা আওয়াজও আমরা তুলছি না। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। তাই বলবো আমাদেরকে শিক্ষা প্রথম দিতে হবে। শিক্ষা থাকলে চেতনা আসবে, চেতনা থাকলেই প্রশ্নের জন্ম হবে, চেতনা থাকলেই প্রশ্ন করবে। মোদিকে বলবে তুমি হিন্দুদের বাঁচাবার কথা বলেছিলে, সেই হিন্দুরা এখানে 1,28,000 টাকায় সোনা কিনবে 10 গ্রাম, এর জবাব তোমাকে দিতে হবে। 2014 সালে 10 গ্রাম সোনার দাম ছিল শুধু 28,000 টাকা, আর হিন্দুকে বাঁচাবার নাম করে সেই হিন্দুকে এই ধানতেরাস উৎসবের দিনে 1,28,000 টাকায় কেন কিনতে হবে, এই প্রশ্ন তুলবে। শিক্ষা থাকলে চেতনা আসবে, চেতনা থাকলেই প্রশ্ন উঠবে। মমতা ব্যানার্জিকে বলবে রমজান মাসে ফলে একসাথে ঘুমটা টেনে হিজাব দিয়ে আপনাকে ইফতার করতে লাগবে না, আপনার কাজ হবে পশ্চিম বাংলায় ফলপট্টিতে ফলের দাম যাতে কমে তার ব্যবস্থা করা, তার আইন নিয়ে আসা। শিক্ষা থাকলে এই প্রশ্ন, চেতনা আসবে, চেতনা থাকলে এই প্রশ্ন হবে। কিন্তু আজকে আমাদেরকে শিক্ষাই ধ্বংস করছে। এরা দেখবেন সব করবে। ইস্যুবাটিতে তৃণমূলের নেতারা নিশ্চিত ভাবে আছে তো। আমি সেই তৃণমূলের নেতাদেরকে বলবো ওদেরও দোষ নেই, আপনি যান গিয়ে আপনার এমএলএ কে এমপি কে বলুন, এমপি হচ্ছে তো, এমপি হচ্ছে আচ্ছা আর 5-7 মিনিট বলবো, অসুবিধা নেই তো। কি বলছি বুঝে আসছে? এরা আমি যেটা বলছিলাম তৃণমূলের নেতাদের দোষ নাই। এখানকার এমপি মহাশয়ের নাম কি? পার্থ ভৌমিক সাহেব, নাম ধরে বলছি।
আর এখানকার বা যারা নেতারা আছে, এই গ্রামের লোক যদি গিয়ে বলে দাদা আমি ওখানে একটা ক্লাব করব, ক্লাব করার টাকা দিয়ে দেবে। দাদা আমাদের ক্লাবে একটা ক্যারাম বোর্ড লাগবে, ভালো বড় ম্যাচ বোর্ড দিয়ে দেবে। দাদা আমাদের ক্লাবে একটা টিভি লাগাবো, টিভি দিয়ে দেবে। আবার ওরাই গিয়ে যদি বলে দাদা আমাদের পাড়ায় প্রাইমারি স্কুলে টিচার নাই, বলে আচ্ছা দেখছি। ওরাই গিয়ে যদি বলে দাদা যে বাচ্চাগুলো স্কুলে যায় টয়লেটটা খারাপ, এত দুর্গন্ধ বাচ্চারা যেতে পারে না, একটু যাতে কম্পোজিট গ্রান্টে স্কুলে পৌঁছে যায় ব্যবস্থা করে দেন না, আচ্ছা দেখছি। ওরাই বলবে গিয়ে দাদা আমাদের বাচ্চাগুলো যায় যেখানে বসে চটে বসে, টেবিল দুটো চেয়ার হতো স্কুলে ভালো হয়, বলে ঠিক আছে আমি দেখে দিচ্ছি। কিন্তু ওরা গিয়ে আবার বলুক দাদা আমাদের পাড়াতে একটা ফিস্টি করবো, 10,000 টাকা লাগবে, ওরা 15,000 টাকা বার করে দেবে, বলবে 10,000 টাকায় ফিস্টি করবি আর 5,000 টাকায় মদ খাবি। বুঝতে পারছেন কি বলছি? কেন বলুন তো ডিফারেন্স কি? ওরা কোনো মতেই চাইবে না আপনার ছেলেটা শিক্ষিত হোক, ওরা কোনো মতেই চাইবে না আপনার ছেলেটা প্রতিষ্ঠিত হোক। ওই আপনার ছেলে মানে শুধু মুসলমানের ছেলে নয়, দলিতের ছেলে, আদিবাসীর ছেলে, মতুয়ার ছেলে, নমশূদ্রের ছেলে, পিছিয়ে বর্গের মুসলমানের ছেলে, যাদের প্রতিনিধিত্ব কম, যাদের বলার লোক কম, কোনো দিনের জন্য চাইবে না তারা শিক্ষিত হোক। কিন্তু মদ খেয়ে মাতলামি করো টাকা দিয়ে দেবে, ফিস্টি করবে টাকা দেবে, টিভি কেন বড় 18 ইঞ্চি বললে 36 ইঞ্চি টিভি আপনার ক্লাবে পাঠিয়ে দেবে, এমনি গ্রাম বোর্ড বললে ম্যাচ বোর্ড আপনার পাঠিয়ে দেবে, কিন্তু শিক্ষা দেবে না। তাই আমি বলবো আপনাদের, এমন আগেও বলছি আজকেও বলছি, দরকার লাগলে উপোসে থাকবেন, রোজাই থাকবেন, অনুরোধ করছি আপনাদের বাচ্চাগুলোকে শিক্ষা দিন, শিক্ষার ব্যবস্থা করুন। আমাদেরকে চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, তো আমি একটা শুধু উদাহরণ দেব, রিসেন্ট হয়েছে, দুটো উদাহরণ দেবো। একটা হচ্ছে কি, সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছিল সংখ্যালঘু মুসলমানদেরকে, কারা বলেছিল? বিজেপি আর তৃণমূল। সিএ এটা কি আপনারা পড়েছিলেন? সিএ অ্যাক্ট কি পড়েছিলেন? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি আপনি 2019 পড়েছিলেন? বলুন আপনারা। কেউ আমরা পড়িনি এখানে, হয়তো 2-4 জন পড়েছে। এই হিলাল কোথায় ছিল? হেলাল ভাই পড়েছে, পড়েছে। আর আমরা পড়িনি কেন? খারাপ ভাবে আমার কথাটা নেবেন না, আমরা পড়তে পারি না বলে আমরা পড়িনি। খারাপ ভাবে নিচ্ছেন নাকি আমার কথাটা? আমি আমার কথা বলি, আমি ইংলিশটা পড়তে পারি না, ওই জন্য আমি পড়িনি বাংলাতে। তাহলে এখানে কি বলেছে? আপনাকে আমাকে পাড়াতে পাড়াতে এসে কি বুঝিয়েছে? আপনাকে আমাকে উত্তেজিত বলে করেছিল কি বলে? সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে। কিন্তু ওখানে বলেছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওখানে নাগরিকত্ব দেওয়ার কথা বলা আছে। এবার কাকে কাকে দেবে না দেবে সেটা ভুল আছে, তার জন্য আমিও মামলা করেছি সুপ্রিম কোর্টে, আমার মামলা চলছে। কিন্তু তাড়িয়ে দেবে কোন একটা শব্দ আপনারা দেখাতে পারবেন না। কিন্তু আপনাকে আমাকে বোঝানো হয়েছে কি মোদিরা দেশ থেকে তাড়িয়ে দেবে, আমরা দেশে রেখে দেবো, এই বলে বোঝানো হয়েছে আমাদের শিক্ষার দুর্বলতার জন্য, শিক্ষা কম থাকার জন্য হোঁচট খেতে আমাদের হয়েছে। শুধু তাই নয়, আমরা যখন ব্যাংকে যদি আমাদের কিছু সঞ্চয় করতে চাই বা কোনো কাজে বিডিও অফিসে গেলাম, আপনার একটা কম্বলের দরকার, আপনার একটা বাড়ির দরকার, আপনার একটা তিরপলের দরকার, আপনার কোনো কিছু দরকারে আপনারা বিডিও অফিসে গেলেন, আমরা দরখাস্ত লেখার মতো উপযুক্ত আমরা নয়, একটা দরখাস্ত আমরা লিখতে পারি না। কতটা সমস্যার সম্মুখীন হতে হয়, খারাপ লাগে না আমাদের? ব্যাংকে গিয়েছি টাকা জমা দেওয়ার সময় 1000 বানানটা ভুল লিখেছি, নিয়ে নেয়। আবার যখন ওই টাকাটা আমি আমার টাকা তুলতে যাব, 1000 বানানটা যদি ভুল থাকে অনেক সময় কাগজ ছুঁড়ে ফেলে দেয়। হয়তো আমরা এই সমস্যার সম্মুখীন, নাহলে 20 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে আবার জমা করতে হয়। তাহলে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা কি চাইবো আমাদের ছেলেরা এই সমস্যার সম্মুখীন হোক? মায়েরা চাইবো কি? আমরা কোনো মতেই চাইবো না। যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি আমাদের পরের প্রজন্ম না হয়। তাই আমার বলার বক্তব্য হচ্ছে, আমরা যদি একবেলা না খেতে পাই খাবো না, রোজাই থাকবো সারাদিনে, রোজাই থাকায় ছেলে মেয়েগুলোকে পড়াবো, আর স্কুলে শিক্ষক যাতে আসে ঐক্যবদ্ধ দলবদ্ধ হয়ে আওয়াজ তুলবো, ভোট যাকে ইচ্ছা দেন, আমার কোনো অসুবিধা নাই, আমি জোর জবরদস্তি করার পক্ষেও নয়। কিন্তু আপনাকে বলতে হবে শাসক যিনি আছে যে আমার স্কুলে টিচার দিতে হবে, বাথরুম গুলোর দুরবস্থা দূর করতে হবে। ছেলেরা তো যেখানে সেখানে গিয়ে বসে পড়তে পারে, যদিও উচিত নয়, তারপরেও বলছি কিন্তু আমার বাড়ির বাচ্চা মেয়েগুলো বাইরে রাস্তাঘাটে করার পারবে? তারা কি স্কুলে যাবে না?
তাহলে স্কুলে না আর যদি ওই নোংরা বাথরুমে যে টয়লেট করে রোগী হবে, তাহলে ক্ষতিগ্রস্ত আমার কত রকম ভাবে করছে। এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে, এইগুলো সব চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। এই আওয়াজ আমরা তুলছি বলি আমাদের উপরে চাপ আসছে। আমাকে 42 দিন জেলে রেখেছিল কেন? আমি কি দোষ করেছি? এই তো বিশ্বজিৎ দাকে রেখেছিল। আমরা কি দোষ করেছি ভাই? আমাদের অপরাধটা কি? আমরা এইগুলোই বলেছি যে স্কুলে শিক্ষক দিতে হবে। দত্তপুকুরের মানুষ খুব বেশি হলে বারাসাত হসপিটালে গিয়ে যাতে ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা করতে হবে। দত্তপুকুর ইস্যুবাটির লোককে হেভি ট্রিটমেন্ট নেওয়ার জন্য কলকাতা আরজি কর, পিজি, এনআরএস এ কেন ছুটে যেতে হবে? এই প্রশ্ন আমরা করেছি। আমরা প্রশ্ন করেছি দত্তপুকুরে এইখানকার সবজি ব্যবসায়ী যারা আছে, যারা কৃষকরা আছে, উৎপাদিত ফসলের 3 গুণ দাম কেন পাবে না? এদের ইনকাম বাড়াতে হবে। আমি প্রশ্ন করেছি দত্তপুকুরের শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হবে, দত্তপুকুরের ওই সম্প্রীতি ফিরিয়ে নিয়ে আসতে হবে। এখানে সাম্প্রদায়িক শক্তির মাথা চড়া দেওয়া যাবে না। আমরা প্রশ্ন করেছি পশ্চিম বাংলার ঐতিহ্য, রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলার যে ঐতিহ্য সেটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমরা প্রশ্ন করেছি বেকার শিক্ষিত যুবক যুবতীদের হাতে কাজ তুলে দিতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে। আমরা প্রশ্ন করেছি নারীর নিরাপত্তা দিতে হবে, আমাদের ভারত, আমাদের নারীর স্বাধীনতা দিতে হবে। আমরা প্রশ্ন করেছি আপনি শ্রমের মূল্যায়ন করতে হবে। আমরা প্রশ্ন করেছি এই সব দত্তপুর হাইওয়ের ধারে যে সমস্ত ব্যবসায়ীরা আছে অনৈতিক অবৈধভাবে তাদের কাছে তোলাবাজি করা যাবে না। আমরা প্রশ্ন করেছি সঠিক নিয়ম মেনটেন করে ব্যবসা করার আরো সুযোগ দিতে হবে। এক কথা আমরা প্রশ্ন করেছি পশ্চিম বাংলার মানুষের আর্থসামাজিক ভাবে উন্নয়ন করতে হবে। সেইটাই হচ্ছে আমাদের কাছে অপরাধ। এই কথা কেন এরা বলবে? আমরা প্রশ্ন করেছি স্কুলে শিক্ষক দিতে হবে, আমরা প্রশ্ন করেছি হসপিটালে ডক্টর দিতে হবে। এটাই আমাদের অপরাধ হয়ে গেছে, ধরে ওই জন্য জেলের মধ্যে রেখেছে। তাই বন্ধুগণ, আমার বলার, আপনাদের বোঝানোর উদ্দেশ্য এটাই যে আপনাদের জন্য প্রশ্ন যখন হচ্ছে আপনাদেরকে একটু নড়ে চড়ে বসতে হবে। শুধু একা নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, রাকেশ বেরারা, জামির দ্বারা প্রশ্ন করে গেলে সমাধান হবে না। সমাধান হতে গেলে গ্রাসরুট লেভেল থেকে আওয়াজ তুলতে হবে, বুথ থেকে আওয়াজ তুলতে হবে, মহল্লা থেকে আওয়াজ তুলতে হবে, পাড়ায় পাড়ায় আওয়াজ তুলতে হবে। শিক্ষক নিয়োগ চাই, শিক্ষক নিয়োগ চাই, শিক্ষক নিয়োগ চাই, আওয়াজ তুলতে হবে, তাহলেই সমাধান হবে। আপনারা যারা এখানে যারা আছেন, কি আছে গোটা কি নিয়ে এলে? আচ্ছা আচ্ছা, এটা সামনে নিয়ে আসো। আমি পরে এই সবজি নিয়ে আমি বক্তব্য দেবো, তাহলে সামনে নিয়ে আসো। আচ্ছা পরে নেবো, তুই নেবো, আমি সামনে এক বছর দেখিয়ে দাও। একটা ফুলকপিটা একবার আমার হাতে ছাড়ো। আমি ফুলকপি দিয়ে আপনাদের বুঝাচ্ছি কি। এইটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? 3 টাকা, 5 টাকা সর্বোচ্চ। কি কৃষক যারা উত্তর দেন না, একটা ফুলকপি তৈরি করতে কত টাকা খরচ একটু বলে? ম্যাক্সিমাম 5 টাকা। ক টাকায় বিক্রি করছেন? 3.5 টাকায়, 4 টাকা, খুব বেশি হলে 5 টাকাতেই, তাই তো? একটু আওয়াজ দেবেন তো নাকি রে ভাই? হ্যাঁ, জোড়া 10 টাকায় বিক্রি করছে, মানে এক পিসের দাম 5 টাকা হচ্ছে। হচ্ছে তো 10 টাকা। তাহলে আপনি এটা তৈরি করে লাভ পাচ্ছেন। মা আপনার স্বামী এটা মার্কেটে গিয়ে, এই বাজারে গিয়ে বিক্রি করছে, লাভ পাচ্ছেন কি? 5 টাকা খরচ হয়েছে, 5 টাকায় বিক্রি করছে, লাভ পাচ্ছেন না তো? এইটা নিয়ে একটু বক্তব্য দিতে চাই, কারা শুনবেন হাত তুলুন। সব আমি অন্য বক্তব্য ছেড়ে দিচ্ছি, আর কিছু বক্তব্য দেবো না। আমি একটু কৃষকদের নিয়ে বক্তব্য দেবো, কারা শুনতে চান হাত তুলুন। এই উৎপাদিত ফসলের মায়েরা শুনবেন না? হাত তুলতে হবে তাহলে। আচ্ছা হাত না, আমি সব বক্তব্য ছেড়ে দিয়ে আজকে আমি একটা কৃষকদেরকে নিয়ে বক্তব্য দিয়ে শেষ করে দেবো। স্বামীনাথন কমিশন বলছে কৃষকের উৎপাদিত ফসলে 3 গুণ দাম দিতে হবে। মানে যে আপনি ফুলকপিটা তৈরি করতে গিয়ে 5 টাকা খরচ হয়েছে, তাহলে ফুলকপিটা আপনি মার্কেটে 15 টাকায় বিক্রি করবেন। এটা স্বামীনাথন কমিশনের সুপারিশ, কিন্তু আপনি সেটা কি পাচ্ছেন? আপনি 5 টাকায় খরচ হয়েছে, 5 টাকায় দাম পাচ্ছেন, আপনি তাহলে লাভটা করতে পারছেন না। এটাই যাতে আপনি সঠিক লাভ করতে পারেন, এই দায়িত্ব কার? এগ্রিকালচার মিনিস্টার, কৃষি মন্ত্রীর। কৃষি মন্ত্রীর কাজ হবে কৃষক তার ফসলের, উৎপাদিত ফসলের 3 গুণ দাম পাচ্ছে কি পাচ্ছে না। এবার আপনাদের বলি, এগ্রিকালচার মিনিস্টার যদি ঘোষণা করে দেয় যে উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে, নালে মার্কেট থেকে, আচ্ছা আপনি বলুন, আপনি যদি ফুলকপি বিক্রি করা বন্ধ করে দেন, মানুষ খাবে কি?
আপনি যদি চাল বিক্রি করা বন্ধ করে দেন, মানুষ খাবে কি? বালি সিমেন্ট চিবোবে? যাই আপনি খান সেই আপনাকে চাষে যেতেই হবে। আপনি বিস্কুট খাবেন, বিস্কুটটা কি দিয়ে তৈরি? আপনি রুটি খাবেন, রুটিটা কি দিয়ে তৈরি? কোথা থেকে আসলো? আপনাকে ঘুরে ফিরে আপনার কাছে যেতে হবে। তো সরকার যদি এই নির্দেশনা দেয় যে উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে, তাহলে আপনারা লাভবান হবে। আপনাদের আমি এর উদাহরণ দিচ্ছি, বাস্তব উদাহরণ আমি দিচ্ছি। আপনারা যারা এখানে কৃষক আছেন, আপনাদের মাসিক গড় আয় কত জানেন? পরিবার পিছু বিলো 8,000। কত? 8,000 টাকা নিচে আপনাদের মাস গেলে ইনকাম। আমি আপনাদের তথ্য দিয়ে বলছি, তাও হয় না। এরকম ঠিক কথা, ভাবছে মাথা লাগছে না, তাও হয় না, বাস্তব। কিন্তু গড় অ্যাভারেজ হচ্ছে, অন অ্যান অ্যাভারেজ ওয়েস্ট বেঙ্গলের ফার্মার্সদের পরিবার পিছু গড় আয় 8,000 টাকার নিচে। এবার আসা যাক, একটু এগিয়ে যান, হরিয়ানাতে চলে যান। হরিয়ানার কৃষকরা BMW গাড়ি নিয়ে ঘোরে, হরিয়ানার কৃষকরা মার্সিডিজ নিয়ে ঘোরে, হরিয়ানার কৃষকরা জাগুয়ারের মতো ব্র্যান্ডেড গাড়ি নিয়ে ঘোরে। আর পশ্চিমবাংলার কৃষকদের ভাঙা সাইকেল নিয়ে ঘুরতে জিপ বেরিয়ে যাচ্ছে। ওরাও কৃষক, আপনিও কৃষক। গুগলে সার্চ করে দেখতে পারেন, আমার কথা ভুল হলে আপনি বলবেন যে ভাইজান ভুল বলছেন। গুগলে গিয়ে সার্চ করে দেখুন। আচ্ছা, আমি এটা নিয়ে বলছি, শুনতে চান তো নাকি? আমি আপনাদের দুর্দশার কথাটা একটু শেয়ার করতে চাই। হরিয়ানার কৃষকরা মাস গেলে 22,000 টাকা ইনকাম করে। এই আপনি কাশ্মীরের নাম শুনেছেন? সেই কাশ্মীরে যত না মানুষ আছে তার থেকে বেশি সেনাবাহিনী আছে। শুনেছি 10 লক্ষ নাকি 10.5 লক্ষ নাকি সেনাবাহিনী আছে। সেই কাশ্মীরের কৃষকরা মাস গেলে 12,000 টাকার বেশি ইনকাম করে। পাঞ্জাবের কথা শুনেছেন? পাঞ্জাবের কৃষকরা মাস গেলে 15,000-এর বেশি ইনকাম করে। কেরলের কথা শুনেছেন? কর্ণাটকের কথা শুনেছেন? নাম শুনেছেন? সর্বোপরি মেঘালয় রাজ্য আছে একটা, ছোট্ট একটি রাজ্য পাহাড়ের ওপরে, ইস্ট জোনে পড়ে, আমাদের ইস্টে পড়ে, পাহাড়ের ওপরে। অসম থেকে ওপরে উঠতে হবে। ওই মেঘালয় রাজ্যের কৃষকরা মাস গেলে কত টাকা ইনকাম করে আপনারা জানেন? 30,000 টাকার উপরে। কত? এক মাস মানে মাস গেলে 30,000 টাকার উপরে মেঘালয়ের কৃষকরা ইনকাম করে। মেঘালয়ে কৃষিজ জমি মাত্র 360 হেক্টর, আর ওয়েস্ট বেঙ্গলে 1 কোটি লক্ষ হেক্টর। মানে ওটা 360 হেক্টর, এটা 1 কোটি লক্ষ হেক্টর। কত তফাৎ বুঝতে পেরেছেন? মেঘালয়ের কৃষকগুলো কৃষক, ইস্যুবাটির কৃষকগুলো কৃষক। তাহলে ইস্যুবাটির কৃষকরা মাস গেলে 8,000-এর নিচে ইনকাম করছে, মেঘালয়ের কৃষকগুলো মাস গেলে 30,000-এর উপরে ইনকাম করছে। কেন বলুন? কেন? ওরাও কৃষক, আপনিও কৃষক, ওরাও মেহনত করে, আপনিও মেহনত করেন। সমস্যা হচ্ছে অনেকটা সিস্টেমের। সিস্টেম মেঘালয়ের ঠিক আছে, কৃষকরা সরাসরি টাকা পাচ্ছে। এখানে সিস্টেম খারাপ, ওই জন্য সরাসরি আপনারা টাকা পাচ্ছেন না। আপনারা যে জোড়া ফুলকপি 10 টাকায় বিক্রি করছেন, ওটা যখন আমার রান্নাঘরে আসছে জোড়া ফুলকপি, তখন আমি ক টাকায় কিনছি? 50 টাকায়, 40 টাকায়। তাহলে মধ্যখানে 40-50 টাকা খেয়ে নিচ্ছে দালালে। স্বামীনাথন কমিশন বলছে উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। তেমন ভাবে যেটা খরচ হয়েছে, যেটা খরচ হয়েছে 5 টাকা, লাভ হবে 5 টাকা, সময় যে আপনারা দিয়েছেন মাঠে তার 5 টাকা, তাহলে 15 টাকায় আপনি একটা ফুলকপি বিক্রি করবেন। দুটো ফুলকপি তখন 30 টাকা। এখানে আপনার কত টাকা লস হচ্ছে? 20 টাকা মধ্যখানে লস হচ্ছে, দুভাগ লস হয়ে গেল। আমি আপনার হিসাব করে দিচ্ছি। এখন 8,000 টাকার নিচে ইনকাম করছেন, ধরছে 8,000 টাকা ইনকাম করছেন। সঠিকভাবে আপনার ফসলের যদি 3 গুণ দাম পেতেন, 3 আসছে কত টাকা ইনকাম হতো মাসে? 24,000 টাকা আপনার ইনকাম হতো। এই মধ্যখানে চুরিটা করছে কে? মা আপনার হাতে 1,000-1,200 টাকা ধরিয়ে দিচ্ছে, কিন্তু আপনার স্বামীর 19,000 টাকা লুট করে নিচ্ছে এরা। এই প্রায় 15,000 টাকা লুট করে নিচ্ছে। তাই লুট হচ্ছে তো মধ্যখানে।
আইন তো কমিশনের সুপারিশ অনুযায়ী মধ্যখানে 14-15 হাজার টাকা লুট হয়ে যাচ্ছে। তাই এই লুটটা বন্ধ করবে কে? নওশাদ সিদ্দিকী না। আমার ক্ষমতা নাই বন্ধ করার, কিন্তু ক্ষমতা আছে একজনের বন্ধ করার, তার নামটা হচ্ছে কৃষি মন্ত্রী। কৃষি মন্ত্রীটাকে কে করেছে? ইস্যুবাটির মানুষ ভোট দিয়ে করেছে, ঝাড়গ্রামের মানুষ ভোট দিয়ে করেছে, আপনার দেগঙ্গার মানুষ ভোট দিয়ে করেছে, আমডাঙ্গার মানুষ ভোট দিয়ে করেছে, মধ্যমগ্রামের মানুষ ভোট দিয়ে করেছে, পশ্চিম বাংলার মানুষ ভোট দিয়ে কৃষি মন্ত্রী তৈরি করেছে। কৃষি মন্ত্রী ভুল লক্ষ্যে আপনারা তৈরি করেছেন বলে আপনার উৎপাদিত ফসলের আপনি সঠিক দাম পাচ্ছেন না। আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, 2026 সাল আসছে, আপনারা যদি আইএসএফ এর পক্ষ থেকে কৃষি মন্ত্রী তৈরি করেন, স্বামীনাথন কমিশনের সুপারিশ আইএসএফ বাস্তবায়ন করবে, কৃষকের মাসিক গড় আয় বাড়াবে। আচ্ছা, সিস্টেম তো এটা তো আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি। তো এই নওশাদ সিদ্দিকী মঞ্চে উঠে কথা বলবে, ভাষণ দিয়ে চলে যাবে, এটা অবাস্তব কথা আমি বলি না ভাই। আমি বলতে পারতাম যে মেঘালয়ের থেকে কৃষকের খরচ আপনার বেড়ে যাবে, এটা বলিনি, কিন্তু আমি হিসাব দেখিয়েছি এখন আপনি 8,000-এর মতো ইনকাম করেন, এটা 24,000 ইনকাম করার জায়গা এইরকম করে হয়ে যাবে। এটা আমি অবাস্তব কথা বলিনি, আমি বাস্তব কথা বলি। যতটুকু কথা বলি একটু পড়াশোনা করে কথা বলি, ওই মাইক ধরে বলে দিতে হবে এটা বলি না। তাই কৃষক বন্ধুরা যারা আছেন, আমি তো কৃষি মন্ত্রীকে দোষ দেবই, সাথে সাথে আপনারাও কিন্তু খুব একটা এড়িয়ে যেতে পারবেন না, দোষও আপনাদের আছে। আপনি মন্ত্রী তৈরি করলেন, এমন মন্ত্রী তৈরি করেছেন আপনার কথা ভাবছে না, আপনার কথা তারা মানছে না, আপনার জন্য তারা কোন রকম পদক্ষেপ নিচ্ছে না। তাই কৃষক বন্ধুদের বলবো, জাগ্রত হন, আগিয়ে আসুন, শপথ নিন, আগামী দিনে এমন কৃষি মন্ত্রী তৈরি করবেন সে আপনাদের কথা ভাববে। মধ্যখানে যে দালাল ভুইফোড় আছে সেইগুলো সরিয়ে দেবে। আপনারা যখন সার কিনতে যাচ্ছেন, কীটনাশক কিনতে যাচ্ছেন, এমআরপির উপরে রেট নিচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। এমআরপি মিন্স ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ওর উপরে 10টা পয়সা বেশি নেওয়া যায় না। আপনারা যখন সার কিনতে যাচ্ছেন, 650 টাকা সার যেটা দাম লেখা আছে 1200 টাকায় অনেক ক্ষেত্রে কিনতে হচ্ছে, 1000 টাকায় কিনতে হচ্ছে। এটা চরম অন্যায় হচ্ছে। এইগুলো আটকানোর জন্যই আপনারা আপনাদের মেহনতের টাকা থেকে ট্যাক্স দিয়ে মন্ত্রীকে রেখেছেন। যেই মন্ত্রীর 1.5 লক্ষ টাকা মাসে আপনারা মাইনে দিচ্ছেন, ওই মন্ত্রীর কাজ হচ্ছে এই সারের কালোবাজারি বন্ধ করা, সারের দাম কমানো এবং সাথে সাথে আপনার উৎপাদিত ফসলের সঠিক দাম নির্ধারণ করা। কিন্তু সে মাসের শেষে আপনাদের টাকা থেকেই 1.5 লাখ টাকা মাইনে পেয়ে যাচ্ছে, আপনাদের কথা ভাবছে না। তাই 2026 সাল আসছে, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, কৃষক থেকে শুরু করে শ্রমজীবী মানুষকে এক হতে হবে। নতুন কৃষি মন্ত্রী তৈরি করতে হবে, সেই কৃষি মন্ত্রী সারের কালোবাজারি বন্ধ করবে, এমআরপির উপরে যদি রেট নেয় ওকে ধরে জেলের মধ্যে ভরে দেবে, কৃষকের উৎপাদিত ফসলের সঠিক দামের ব্যবস্থা করবে। এটা আপনাদের হাতে কিন্তু খেলা, এটা মাথায় রাখবেন। আপনারা কৃষি মন্ত্রীকে তুলতে পারবেন, বসাতেও পারবেন। কি আর্টিকেল 326 সংবিধানের 326 নম্বর ধারা আপনাকে এত পাওয়ার দিয়েছে, আপনি যাকে তাকে মন্ত্রী বানাতে পারেন, আবার মন্ত্রী থেকে নামাতে পারেন, তবে 5 বছর পর পর। 5 বছরের আগে পারবেন না। আছে একটা, যদিও সেটা এই ভোট লুটেরা, এরা নিজেদের প্রতি এদের কনফিডেন্স নাই, নিজেদের প্রতি এদের কনফিডেন্স নয়। রাইট টু রিকল সিস্টেম চর্চা হয়েছিল, বাস্তবায়ন হয়নি। রাইট টু রিকল মানে আপনি আপনার জনপ্রতিনিধিকে পছন্দ লাগলো না, 50% বেশি যদি জনপ্রতিনিধি মনে করে একে আমরা চাই না, ওকে বাদ দিয়ে নতুন ভোটাভুটি করা যায়, এটাকে বলে রাইট টু রিকল। এটা কিন্তু এত বড় গণতন্ত্রের দেশে এরা অ্যাপ্লাই করতে চাইছে না। মোদিজি, মমতা দিদি এটা নিয়ে কথা বলে না। যদি সৎ সাহস থাকে, আমি মনে করি রাইট টু রিকলের ব্যবস্থা করা হোক। জনপ্রতিনিধি মানুষের ভোটে নির্বাচিত হয়েছে মানুষের পাশে থাকার জন্য, মানুষের কাজ করার জন্য, এসি গাড়িতে কাঁচ তুলে ঘোরার জন্য নয়, এসি রুমে বসে থাকার জন্য নয়। তাই এই যদি রাইট টু রিকলের ব্যবস্থা থাকে, দেখবেন সব জনপ্রতিনিধি ভোটের সময় যেভাবে আপনার দাঁড়ে দাঁড়ে ঘটে মামা ভোট দাও, মাসি ভোট দাও, পিসি ভোট দাও, খালা ভোট দাও, নানি ভোট দাও করে 5 বছর ধরে আপনাদের দাঁড়ে দাঁড়ে থাকবে। কারণ যদি আপনারা অনাস্থা ডেকে দেন, রাইট টু রিকল মানে সহজ ভাষায় অনাস্থা। 50% বেশি যদি মানুষ, এই বুথের কথা বলছি, বুথের মেম্বার হয়তো ভোট দিবার সময় সব বাড়ি বাড়ি চলে যায়, ও ফুপু ভোটটা দিও, ও
ও চাচা ভোটটা দিও, ও কাকা ভোটটা দিও, সব বাড়িতে চলে যায়। সেই মেম্বারের কাছে একটা সিগনেচার করতে গেলে 500 টাকার কমে সিগনেচার করে। আপনার এখানে কি করে আমি বলতে পারবো না, কিন্তু ওইটা সিগনেচার হ্যান ত্যান 500 টাকা লাগবে। অন্যায় করছো তো, অন্যায় কেন টাকা দিয়ে ভাই আমি সিগনেচার নেবো? তুমি তো আমার জনপ্রতি, তোমার কাজ হচ্ছে আমার বাড়িতে এসে সিগনেচার করে দাও। ওর জন্য তোমাকে 3000 টাকা মাসে দিচ্ছি আমরা ট্যাক্স, আমাদের ট্যাক্সের টাকা থেকে মাইনে দিয়ে রেখেছি তোমাকে। তাহলে এটা যে রাইট টু রিকলের ব্যবস্থা থাকতো, ও তুমি 500 টাকা নিয়ে সিগনেচার করছো, গ্রামের মানুষ আবার এক হোক, এই ওকে আমরা চাই না, ওকে চাই না, ওকে বাদ দেবো, রেজুলেশন হবে। তাহলে সে ভয়ে আপনাকে ছেড়ে আর যাবে না। সেই নিয়মটা নেই, যদিও আগামী দিনে ওই লার্জ স্কেলে যদি আমরা পৌঁছাতে পারি, কথা দিচ্ছি সেটাও আমরা বাস্তবায়ন করবো যদি পৌঁছাতে পারি। এখন ওখানে পৌঁছাবো আমরা স্বপ্ন দেখিনি ওই লেভেলে, তা ওইটা বিস্তারিত বলছি না, কিন্তু আছে। হ্যাঁ, মানুষ চাইলে হবে, তবে মানুষ ব্যাপকভাবে চাইছে সেটা আমরা বুঝতে পারছি। বন্ধুগণ, আপনারা কৃষক যারা আছেন আপনাদের বলবো যে আপনারা আপনাদের উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না অপদার্থ মুখ্যমন্ত্রীর জন্য, ব্যর্থ কৃষি মন্ত্রীর জন্য। তো মুখ্যমন্ত্রী কৃষি মন্ত্রী যদি আপনি চেঞ্জ করতে পারেন, তবে এই চেঞ্জ করে শুভেন্দু অধিকারীকে বসালে দাম পাবেন না, আমি বলে যাচ্ছি এখানে। শ্রমিক ভট্টাচার্যকে বসালে দাম পাবেন না, সুকান্ত মজুমদারকে বসালে দাম পাবেন না। ওরা কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল সেন্ট্রালে, ওরা কৃষকদের মায়া বুঝবে না। ওদেরকেও ভাববেন না যে মমতা ব্যানার্জিকে চেঞ্জ করে বিজেপিকে নিয়ে আসলে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালে কৃষকদের ফসলের দাম পাবেন, ঘোড়ার ডিম আরো শোষণ করবে ওরা। ওই বলে না চোর দাঁড়িয়ে ডাকাত আনা হবে। ও না বিজেপি না তৃণমূল, এই বিজেমূলের বাইরে যে ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আছে তাদেরকে সুযোগ দেন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, উৎপাদিত ফসলের দাম স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা করা হবে। তা বন্ধুগণ, বক্তব্য কটা বাজে গো? বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, এখান থেকে আমি যাব নদিয়ার অনেক দূরে একটা আমার প্রোগ্রাম আছে। আমি ওয়াকাফ নিয়ে বলতে বলছি আপনাদের। আমি ওয়াকাফ নিয়ে বলার আগে আমি শুধু এতটুকুই বলবো, এসআইআর নিয়ে একটু, এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। খুব বেশি হলে আপনার বাড়িতে নোটিশ আসতে পারে, ঠিক আছে? নোটিশের জবাব আমরা দেবো, ভয় আছে নাকি? আচ্ছা আপনারা বলুন, 2002 এর ভোটার লিস্টে আপনার বাপের আপনার দাদুর নাম ছিল, আপনারা জানতেন? দরকার পড়েছে খুঁজেছেন, সবাই ম্যানেজ করেছেন তো নাকি? নোটিশ আসবে, নোটিশের উত্তর আমরা দেব, ভয় পাওয়ার দরকার নেই। বরঞ্চ আমরা বুক ঠুকে বলবো 1952 সালের কাগজ চাইলে আমরা দিতে রাজি আছি। 1952 সালের কাগজ আছে আমার বাপ দাদুর কাছে, বাপ দাদুর কাগজ আছে। বরঞ্চ যারা কাগজ খুঁজছে তারা কাগজ দেখাতে পারবে না, যাদেরকে ভয় দেখাচ্ছে তাদের কাছে কাগজ আছে, হয়তো আমরা তুলিনি, এতদিন তুলিনি, 2002 এর প্রয়োজন হয়েছে তুলেছে। ভয় পাওয়ার দরকার নাই। আমি আপনাদের জানিয়ে দিই, আপনাদের আমাদের বড় ভাইজান দলের প্রতিষ্ঠাতা একটা কথা আমাকে বলে দিয়েছে যে যদি একজন ভোটারের নাম বাদ যায়, মানে আর্টিকেল 326 ধারাকে ভায়োলেট করা হবে, তার জন্য সুপ্রিম কোর্টে মামলা করার নির্দেশ আমাকে দিয়েছে। আপনারা চিন্তা করবেন না। তাই আমি আপনাদের এখানে একটা কথা দিয়ে যাচ্ছি, দলিত হতে পারে, নমশূদ্র হতে পারে, মতুয়া হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, ফুরফুরাওয়ালা হতে পারে, আহলে হাদিস হতে পারে, দেওবন্দি হতে পারে, বেরেলি হতে পারে, আমার দেখার দরকার নাই। তৃণমূলের ভোটার হতে পারে, আমার কোনো দেখার দরকার নাই। কোন বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, তার পাশে খাম চিহ্ন থাকবে, নওশাদ সিদ্দিকীরা থাকবে, বিশ্বজিৎ মাইতিরা থাকবে, জামির ভাইরা থাকবে, রাকেশরা থাকবে। এটা মাথায় রাখুন। আমি নির্দ্বিধায় দায়িত্বহীন ভাষায় বলে যাচ্ছি, কার সাথে কার মাসলাকি মতামত থাকবে ওটা বিয়ে ব্যাপার নয়। কে আহলে হাদিস, কে ফুরফুরা, কে বেরেলি আমার দেখার প্রয়োজন নেই। কোন আহলে হাদিস ভাইরা যদি একটা নাম কাটা যায়, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, আমি কথা দিয়ে যাচ্ছি, তার জন্য সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী মামলা করবে, তার হয়ে লড়াই করবে। আর্টিকেল 326 আপনার আমার ভোটদানের স্বাধীনতা দিয়েছে সংবিধান, আপনাকে উপহার, সংবিধান আপনাকে অধিকার দিয়েছে। 18 বছরের ঊর্ধ্বে আপনি ভারতীয় ভোটদানের স্বাধীনতা পাবেন, দিতে পারবেন, ভোটার লিস্টে নাম উঠবে। যদি কেউ চক্রান্ত করে আপনার নাম কেটে দেয়, আপনি ভয় পাবেন না, কারণ আপনার কাছে কাগজ আছে। দুটো করে কপি দিয়েছিল, একটা জমা করেছেন আর একটা কপি আপনাদের বাড়িতে আছে, একটু যত্ন করে রাখুন। যদি দেখেছেন আপনার নামে আপনার ভোটার লিস্টে নাম কাটা গিয়েছে, ওই কপিটা যে এখানকার নেতৃত্বদের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দেবেন, যা যেমন করে আমার কাছে পাঠিয়ে দেবেন। আমি কথা দিচ্ছি আপনাকে সুপ্রিম কোর্ট যেতে হবে না, আপনার ভাই নওশাদ
নওশাদ সিদ্দিকী আপনার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করবে, ছেড়ে কথা বলবো না। মাস্টার সাহেব কোশ্চেন পাঠিয়েছিল, উত্তর আমরা লিখে পাঠিয়েছি। একটা উত্তর কপি তার মাস্টার সাহেবকে দিয়েছি, একটা উত্তর কপি আমাদের কাছে রেখেছি, তাই তো? এবার মাস্টার সাহেব আমার উত্তর পত্রটাকে নিয়ে যদি কেটে দেয়, মাস্টার সাহেবকে জবাব দিতে হবে না? মাস্টার সাহেব যদি আমার সাথে অন্যায় করে, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাস্টার সাহেবের জবাব দেব, আর আইনের মাধ্যমে ছেড়ে কথা বলবো না, আইনের মাধ্যমে বুঝিয়ে দেবো। প্রস্তুত আছেন তো নাকি? যদি একটা ভোটারের নাম বাদ পড়ে মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করবো গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সাথ দেবেন তো নাকি? সে যদি আহলে হাদিস হয়, বেরেলি হয়, ফুরফুরা আলা হয়, ওই মতপার্থক্য আমরা রাখবো, ওই মতপার্থক্য আমরা রাখবো। কে কোথায় নামাজে হাত বাঁধবে সেই মুফতি মৌলানারা বিচার করবে। কি বলছি বুঝতে পেরেছেন? কে বুকে হাত বাঁধবে, কে নাভির নিচে হাত বাঁধবে, মুফতি মৌলানারা আছে। কে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে মানবে, কে ফুরফুরার পীর আবু বকরকে মানবে, কে আকরাম খান সাহেবকে মানবে, কে ইবনে তাইমিয়া সাহেবকে মানবে, কে আহমদ হাসান মাদানী সাহেবকে মানবে। যে যাকে মানবে সেই মুফতি মৌলানারা বুঝে নেবে। আমাদের ভোটারের নাম যদি কাটা যায়, তখন আমরা কে আহলে হাদিস, কে বেরেলি, কে ফুরফুরা, কে তাবলীগ, কে মেতোয়া, কে নবসূত্র, কে হিন্দু, কে মুসলমান আমরা দেখবো না। ওই ভোটারের পাশে দাঁড়িয়ে আমরা লড়াই করব। এই জন্যই আমার উপরে রাগ, বুঝতে পারছেন তো? বলে নওশাদ সিদ্দিকী পীরেদের ঘরের ছেলে, তোরা আহলে হাদিস, তোরা ওনার পাশে যাবি কেন? ও যখন শামসেরগঞ্জে গঙ্গার ভাঙনে বাড়ি ঘর চলে যাচ্ছিল, 100 জনের বাড়ি গেলে 99 জন তোমার আহলে হাদিস ভাই, জানেন তো আপনারা শামসেরগঞ্জ? তখন কোন নেতা যায়নি, এই পীরের ঘরের ছেলেটাই গিয়ে লড়াই করেছিল। বিধানসভায় আওয়াজ আমি তুলেছি। যখন আমার দলিত, আমার আদিবাসী ভাইদেরকে চোপড়াতে ধরে বাড়িতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিল, তখন কোনো আদিবাসী কেউ যায়নি, কোনো নেতা যায়নি, এই নওশাদ সিদ্দিকী গিয়েছিল। আর ওখানে গিয়ে বলছে, নওশাদ সিদ্দিকী মুসলমানদের ছেলে, তোরা ওই দল করবি কেন? যাবো কোথায় ভাই? যখন আপনার মাহমুদ মাদানী সাহেবকে অসমের সরকার কুৎসিত ভাষায় আক্রমণ করলো, তখন কেউ মুখ তখন হয়তো খোলেনি। এই নওশাদ সিদ্দিকী মাহমুদ মাদানী সাহেবের দাদু হোসেন আহমদ মাদানী সাহেবের ইতিহাস তুলে অসম সরকারকে জবাব দিয়েছিল। এইটা আমার সাথে পেরে উঠতে পারছে না, যত যা আছে মিথ্যাচার করছে। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো, চোখ কান খুলে রাখুন। কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে তাকাবার কিচ্ছু প্রয়োজন নাই। নিজের কানে একটা হাত দিয়ে দেখুন না, কান আছে না নাই। এই ওয়াকফ সম্পত্তি, মমতা ব্যানার্জি তো নাটক করছে। মমতা ব্যানার্জি সুকৌশলে বিজেপিকে এই ওয়াকফ সম্পত্তি দখলের জায়গা করে দিচ্ছে। এবার আপনাকে বলতে পারে কি বলে ওটাকে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় হ্যান ত্যান অনেক গল্প শোনাবে। আমি অন্তত বলবো, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয়, তবে পাড়ার যে সমস্ত তৃণমূলের ছেলেরা আছে রাষ্ট্রবিজ্ঞানে বুঝেছে, তার থেকে আমি একটু বেশি জানি। পারলে ওদের মমতা ব্যানার্জিকে বসাতে বলুন, আমাকে বসাতে বলুন। পশ্চিমবাংলার মুসলমান দলিত আদিবাসীকে কিভাবে তিলে তিলে ধ্বংস করছে মমতা ব্যানার্জি, সেটা আমি প্রমাণ করিয়ে দেবো। ওয়াকফ মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা, যাই বলুন না কেন, সেই জায়গা লুট করতে চাইছে বিজেপি। মমতা ব্যানার্জি তাকে সুযোগ দিচ্ছে। আমি সুযোগ এই জন্যই বলছি, উনি বলেছিলেন যে আমাদের রাজ্যে আইনকে বাস্তবায়ন হতে দেব না, লাগু হতে দেব না। হঠাৎ তিনি 27শে নভেম্বর তিনি ঘোষণা করলেন, সব আপলোড করো উমিদ পোর্টালে, মানে আইনটাকে তিনি মেনে নিলেন। তারপরে উনি এক মালদাতে গিয়ে কি বলছেন, ওনার সরকার নাকি সুপ্রিম কোর্টে মামলা করেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে যে রেকর্ডিং হচ্ছে এর মধ্যে একটা রেকর্ডিং কিন্তু আইবিরও হচ্ছে। এই এখানে অনেক ক্যামেরা চলছে না, দূরে বসে হয়তো আমার রেকর্ডিং করছে, ওটা মমতা ব্যানার্জির কাছে যাবে, তার দপ্তরে যাবে। আমি অন ক্যামেরা বলছি যে আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ওয়াকফ আইনকে আটকানোর জন্য মামলা করেনি, কিন্তু মিথ্যা কথা বলে, অসত্য কথা বলে মানুষকে বলছে মামলা করেছে। নওশাদ সিদ্দিকী মামলা করেছে, আমার মতো গুটি কয়েক মানুষ মামলা করেছে। আমি মামলার নাম্বার আপনাদের দেওয়ার জন্য রেডি আছি, ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন আপনারা। কিন্তু রাজ্য সরকার মামলা করেনি, কিন্তু মিথ্যাচার করছে। এবার আপনাদের বলি, নওশাদ সিদ্দিকীর মামলা আর রাজ্য সরকারের মামলা আকাশ পাতাল তফাৎ। নওশাদ সিদ্দিকী একজন ব্যক্তি মামলা করছে, আর সরকার মানে 10.5 কোটি মানুষ মামলা করছে। দুটোর মধ্যে অনেক তফাৎ। ওটা কত হেভিওয়েট মামলা হবে, একটা সরকার মামলা করা মানে কত পাওয়ার হবে, কিন্তু সরকার মামলা করেনি। কেন বলুন তো? হয়তো মমতা ব্যানার্জি যদি মামলা করে ভাইপোকে তাহলে তিহার জেলের ভাত খাওয়াবে।
তোমাকে আমি ওয়াকফ ছেড়ে দিচ্ছি, তুমি আমার ভাইপোকে ছেড়ে দাও, এই শর্ত হতে পারে। তোমাকে আমি ওয়াকফের মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানের জায়গা ছেড়ে দিচ্ছি, তুমি আমাকে আমার ভাইপোকে ছেড়ে দাও। তাহলে উনি উনার ভাইপোর জন্য আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানের জায়গা ছেড়ে দিচ্ছে, আমাদেরকে আমাদের ভাই ভাইপোর জন্য একটু ভাবতে হবে না? তাই সময় এসেছে আমাদেরকে আমাদের ভাই ভাইপোর জন্য ভাবতে হবে। অন্যের ভাই ভাইপোর কথা এতদিন আমরা ভেবেছি, আমাদের কথা কেউ ভাবেনি। তাই এবার আমরা সময় এসেছে, 2026-এ নির্বাচন আসছে, আমরা আমাদের ভাই ভাইপোর কথা বলবো। পশ্চিমবাংলার বিধানসভাতে গিয়ে আমার ভাই ভাইপোর কথা, মাদ্রাসার কথা, মসজিদের কথা, ঈদগাহর কথা, শ্মশানের পবিত্রতা রক্ষার জন্য, কবরস্থানের পবিত্রতা রক্ষার জন্য, কেউ না অবৈধভাবে দখল নিতে পারে, দেবত্ব সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য, ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসা উদ্ধারের জন্য এখান থেকে আমরা একজন জনপ্রতিনিধি আমডাঙ্গা বিধানসভা থেকে আইনসভায় পাঠাবো। রাজি আছেন তো ভাই? আপনারা যদি সাথ দেন তাহলে সম্ভব হবে। এইটাই যখনই বলি, তৃণমূল আমাদের সাথে পেরে উঠতে পারে না। একটাই কথা বলে, ভোট কেটে নাকি আমরা বিজেপির সুবিধা করছি, বিজেপি নাকি আমাদেরকে টাকা দিয়েছে। চলো, বিজেপি টাকা দিয়েছে, কেউ প্রমাণ নেই তো, প্রমাণ করতে পারবে না। আমার নামে এক নেতা বলেছিল, মামলা দিয়ে দিয়েছি, ওকে আইনের মাধ্যমে ধরে 29শে ডিসেম্বর কোর্টে আসতে হবে, নাহলে ওর পরবর্তী কি পদক্ষেপ হবে সেটা আপনারা দেখবেন। ছাড়বো না। ইভেন মমতা ব্যানার্জিও যদি বলে, মমতা ব্যানার্জিকে ছাড়বো না, আইনের মাধ্যমে বোঝাপড়া নেবো। যে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি, প্রমাণ করতে হবে। দেখাতে পারবে না প্রমাণ? এবার আসা যাক, আমি টাকা নিয়েছি গোপনে, তৃণমূলের নেতারা জানতে পেরে গেছে, তার মানে ওরা আমার থেকে বেশি সিয়ানা। সিয়ানা মানে বেশি জানে, বেশি ওদের যোগাযোগ আছে। তাই আজকের পর থেকে ইস্যুবাটিতে দেখবেন চর্চা একটাই হবে, বিজেপির সুবিধা আইএসএফ করে দেয়। এর বাইরে কিচ্ছু হবে না, কিচ্ছু বলতে পারে। আমি যা বক্তব্য দিয়ে গেছি, একটা কাটার ক্ষমতা নাই ভাই। একটাই কথা বলবে যে আইএসএফ বিজেপির সুবিধা করে দেবে। তাহলে আপনি আপনাদের বলুন, একটা কথা বলবেন, ঠিক আছে, নওশাদ সিদ্দিকী বলে গিয়েছে আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী একদিকে সই করবে, উল্টো দিকে মমতা ব্যানার্জিকে সই করতে হবে। আব্বাস সিদ্দিকী লিখে দেবে, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, ওখানে যদি ভোট কেটে বিজেপি আসে, তাহলে তৃণমূল যা শাস্তি দেবে সেটা মেনে নেবে। লিখে আব্বাস সিদ্দিকী সই করে দেবে। আর মমতা ব্যানার্জিকে লিখতে হবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে, ওখানে যদি ভোট কেটে বিজেপি আসে, তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মেনে নিতে হবে। কি বলছি, বুঝে আসছে? এবার আমি এটা বলছি, চ্যালেঞ্জ করে যাচ্ছি, মা মমতা ব্যানার্জি সই করবে না, করবে না, করবে না, কিন্তু আব্বাস সিদ্দিকী রেডি আছে সই করার জন্য। আমরা বিজেপিকে জীবন দিয়ে হলেও আটকানোর জন্য প্রস্তুত আছি। আপনারা আছেন তো নাকি? আপনারা আছেন তো নাকি? যে কোনো ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি বিজেপিকে আটকাতে যায়, আমি রাজি আছি। আমার যদি বুকে, আমি যদি বিজেপির কাছ থেকে টাকা নিই, তাহলে বিজেপিকে আটকানোর জন্য সই করব? হয় হবে? হবে? বিজেপিকে আমাকে তুলে নিয়ে চলে যাবে, আরে বেটা তোকে আমি টাকাও দিচ্ছি, তুই আমার বিরুদ্ধে আবার সইও করছিস, ও যা তিহার জেলের ভাত খাওয়াবো। একটা। দ্বিতীয় কথা হচ্ছে, মমতা ব্যানার্জি দেখবেন সকালে যদি সই করে, সন্ধ্যাবেলায় ভাইপোকে তিহার জেলের ভাত খাওয়াবে, ও জীবনেও সই করবে না। তাহলে আজকের পর থেকে যদি কেউ বলে যে বিজেপি সুবিধা করে দিতে চাইছে, বলে সই কর, দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে